গল্পের নাম বিয়ে, পর্ব ১-২। খালাতো বোনের বিয়ে খেতে এসে আকস্মিকভাবে নিজের বিয়ে হয়ে যাবে তা কশমিনকালেও ভাবতে পারেনি ধারা। এখনো যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখ বসে থাকা উৎসাহী মানুষদের দিকে। তাদের মুখে এতটুকু অনুশোচনাও নেই। একটি মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে অথচ তাদের আহ্লাদের সীমা নেই। অবশ্য জোরপূর্বক কথাটি সম্পূর্ণরূপে ভুল। তারা মোটেই ধারাকে জোর করেনি, করেছে ইমোশনাল ব্ল্যাকমেইল। কথাটা ভাবতেই হৃদয়ের অন্তঃস্থলে তিতকুটে অনুভূতিটা মাথাচাড়া দিল। এমনটা তো হবার কথা ছিল না। খালাতো বোন আফিয়ার বিয়েতে বৌযাত্রী হয়ে এসেছিল সে, অথচ আজ নিজেই বিয়ে হয়ে গেল। ঘটনার সূত্রপাত হয় ৪ দিন আগে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হুট করেই ধারার নানা ভাই জামাল আহমেদ বুক চেপে ধরেন। প্রচণ্ড ব্যথায় তার মুখ নীলাভ বর্ণ ধারণ করে। ছটফট শুরু করেন তিনি। অবস্থার অবনতি দেখে ধারার বড় মামা রাজ্জাক আহমেদ তাড়াতাড়ি পার্শ্ববর্তী হাসপাতালে তাকে ভর্তি করান। বাড়ির সকলের মুখ থমথমে। শুভ অনুষ্ঠান না কালো প্রহরে পরিণত হয়। করিডোরে থমথমে মুখে বসেছিল ধারা। হৃদয়ের ভীষণ প্রিয় নানা ভাইকে অসুস্থতা তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। ঘণ্টাখানেক বাদে ডাক্তার বের হন। তিনি জানান, উনার অবস্থা এখন মোটামুটি ভালো। ব্যথা প্রশমিত করতে ঔষধ দিয়েছি, তবে আমার মনে হয় উনার হার্ট অ্যাটাক হয়েছে। কিছু টেস্ট দিয়েছি, রিপোর্ট আসলে বলতে পারবো। ডাক্তারের কথায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন রাজ্জাক সাহেব। বয়স ৭০-এর গোড়ায় হলেও বাবা তার যথেষ্ট স্বাস্থ্য সচেতন। দৃষ্টি খানিকটা ক্ষীণ ছাড়া তেমন কোনো রোগব্যাধি জামাল সাহেবের নেই। সঠিক সময় ভোজন এবং নিয়মিত হাঁটাচলা করাই তার অভ্যাস, স্বভাব। যেখানে এত বড় রোগ তার শরীরে জন্ম নিয়েছে অথচ ছেলে হিসেবে তার এই সম্পর্কের কোনো জ্ঞানই নেই। বেশ ভেঙে পড়লেন তিনি। নিজেকে একজন ব্যর্থ ছেলে মনে করতে লাগলো। এর মাঝেই নার্স জানিয়ে যায় জামাল সাহেব নিজের পরিবারের লোকদের সাথে দেখা করতে চায়। প্রথমে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম ভেতরে গেলেন। মিনিট ১৫ বাদে থমথমে মুখে বের হলেন। গম্ভীর রাশভারী কণ্ঠে বললেন, বাবা অনল এবং ধারার সাথে দেখা করতে চান। অনল ধারার মামাতো ভাই। সে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগমের একমাত্র ছেলে এবং জামাল সাহেবের বড় নাতি। তৃতীয় সন্তানের প্রজন্মের বড় ছেলে বিধায় এই বাড়িতে তার দাপট এবং বেশও করা। হবেই না কেন বলো? সর্বদা ভালো ছাত্রের ট্যাগ যে লাগানো, শুধু তাই নয়, সুদর্শন পুরুষ হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা আছে ধারার বান্ধবী মহলে। কেউ কেউ তার জন্য প্রেমপত্র লিখেছে, কিন্তু সে নির্বিকার চিত্তে তা প্রত্যাখ্যান করে দিয়েছে। তার মনে কেউ তার যোগ্য নয়। ধারার কি ঠিক কারণেই লোকটিকে অপছন্দ? নিজেকে রীতিমতো প্রিন্স উইলিয়ামস ভাবা ব্যক্তিটি সর্বদাই যেন তার উপরে নিজের আধিপত্য খাটাতে চায়। ধারা আর চোখে অনলের দিকে তাকালো। লোকটি যেন নির্বিকার। মোবাইলটা পকেটে পুরেই দাদার কেবিনের দিকে পা বাড়ালো সে। ধারাও একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে পিছু নিল তার। কেবিনে প্রবেশ করতেই শুভ্র বিছানায় শায়িত নানা ভাইকে দেখে নিজেকে আটকাতে পারল না ধারা। প্রিয় মানুষটিকে হারানোর অনুভূতি হুল্লোড় করলো। ধারা ছুটে গেল নানার কাছে। সে চায় না মায়ের মতো নানাকে হারাতে। নানা ভাই নিষ্প্রভ হাসি একে বললেন, কি গো ধারা রানী, কান্দো নাকি? কান্দো না, সবাই তো যাইতেই হয়। এইসব কথা না বললে নয় দাদা ভাই। আপনি যথেষ্ট ফিট, ইনশাআল্লাহ কিছু হবে না। নির্লিপ্ত স্বরে কথাটা বলল অনল। ক্ষীণ বিরক্তিও ছিল, তাকে বিচলিত দেখালো না। অপরদিকে ধারা কেঁদে কেঁদে একসার, আর তার কান্না যেন অনলের বিরক্তির উৎস। এবার বেশ আবেগী কণ্ঠে জামাল সাহেব বললেন, আমার মধ্যে ভয় নেই, শুধু একখান চিন্তায় দুর্বল করে দিচ্ছে। আমি চলে গেলে আমার ধারা রানীর কি হইব? না না ভাই, এভাবে বলবেন না। জড়ানো কণ্ঠে ধারা কথা বলছে। কাঁদতে কাঁদতে তার হিঁচকি উঠবার জোগাড়। এদিকে ভ্রু কুঁচকে উঠে অনলের। সে খানিকটা বিস্মিত স্বরে বলে, ধারার কি হবে? ও তো বানের পানিতে জলে ভেসে নেই। এতকাল যেমন আমাদের কাছে থেকেছে আজও তাই থাকবে। তুমি বোঝো না অনল, এতকাল ওর বাপ আমাদের উপরে কথা কইতে পারেনি, তাই পরে নিতে পারেনি, কিন্তু আমি মরলে ও হয়ে যাবে লাগাম ছাড়া ষাঁড়। জোর করে ধারারানীকে লয়ে যাবে। আর তুমি কিছু করতে পারবে না। ধারারানী এই মহিলার কাছে থাকতে পারবে না। আমার ভাইয়ের মন বইছে না, তাই আমি একখান সিদ্ধান্ত নিছি। ধারারানী আমারে ভালোবাসো না? খুব খুব ভালোবাসি নানা ভাই। তাইলে আমার একখানা কথা রাখবা? নানা ভাই, কি শেষ কথা? আপনি যা বলবেন তাই রাখবো। তাহলে তুমি অনলরে বিয়া করবা? কথা দাও, আমাদের তোমাদের সুখী সংসার দেখে মইরেও শান্তি পাবো। কথাটা বজ্রপাতের মতো ঠেকলো ধারার কাছে। স্নায়ুকোষ কাজ করা বন্ধ করে দিল। কথাটা মস্তিষ্কে পেন্ডুলাপের ন্যায় ঘুরতে লাগলো।
বিমূঢ় কণ্ঠে বলে উঠল, জি, এইটাই একমাত্র উপায়। তোর বাপ আজ এখনো তোরে জোর করতে পারবো না, আর রাজ্জাকেরও জোর থাকবে, তাই ভাগ্নিরে নিতে পারবে, পুত্রবধূরে না অসম্ভব। জামাল সাহেবের কথা তীব্র প্রতিবাদ জানালো অনল। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, পাগল নাকি? ধারা আর আমি অসম্ভব। আমি এই বিয়ে করব না। আমাদের বয়সের ডিফারেন্স দেখেছেন? ও কেবল 19-এ পা রেখেছে আর আমি এদিকে 28। এত বয়সের ডিফারেন্সে বিয়ে করা অসম্ভব। উপরন্তু ও কেবল আর চিঠিতে উঠেছে। বিয়ে করে সংসার করার থেকে ওর এখন পড়াশোনা করা বেশি জরুরি। আর পড়াশোনা আপনার নাতনির মতো একটা স্টুপিড মেয়েকে বিয়ে করে নিজের জীবনের জলাঞ্জলি দেওয়ার ইচ্ছা আমার নেই। আমি এসব আবদার মানতে পারবো না। আপনি রেস্ট নেন, ইনশাল্লাহ আপনার কিছু হবে না। না বলেই হনহন করে বেরিয়ে গেল অনল। অনলের স্টুপিড কথাটা কর্ণপাত হতেই কান গরম হয়ে গেল ধারার। অন্য সময় হলে চার কথা শুনিয়ে দিত, কিন্তু অবস্থা অনুকূলে নেই, তাই চুপ থাকাই শ্রেয়। অপরন্তু সে যে মূর্তিরূপে সে বের হয়েছে তাতে বিয়ে হবে না, তাই এই মুহূর্তে ওঠা রাগ জল হয়ে গেল। অপরদিকে জামাল সাহেব নাতির ঝাড়ি খেয়ে চুপ মেরে গেলেন। ধারা স্মিত হেসে বলল, নানা ভাই ঘুমান, আমি আসছি। ধারা ভেবেছিল বিয়ের ফাড়াটা হয়তো কেটে গেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করলেন জামাল সাহেব। তিনি কঠোর প্রতিজ্ঞা নিয়েছেন বিয়েটা দিয়েই ছাড়বেন। জামাল সাহেবের রিপোর্ট এলো, হার্টে ব্লক ধরা পড়ল। এই বয়সে অপারেশন করা অসম্ভব। অপারেশনে মৃত্যু ঝুঁকি আছে বিধায় ডাক্তাররা মানা করে দিলেন। এদিকে জামাল সাহেব ছেলে ও ছেলের বউয়ের উপর আবেগী অত্যাচার চালান। ফলে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম আবেগের তাড়নায় তার দলে ভিড়লেন। অনল অবিচল, সে বিয়ে করবেই না। কিন্তু বিধিবাম জামাল সাহেবের আবার বুকে ব্যথা শুরু হলো। ডাক্তারও তাকে চিন্তামুক্ত রাখতে নির্দেশ দিলেন। ফলে 70 বছরের বৃদ্ধের জিদের সামনে হেরে গেল 28 বছরের যুবকের নীতি। বাধ্য হয়ে নিজ বধূরূপে গ্রহণ করতে হলো ধারাকে। একই মঞ্চে বিনা নোটিশে বিয়ে হয় আফিয়ার ও অনল ধারার। এখন লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে ফুল সজ্জিত বিছানায় বসে রয়েছে সে, তাও এমন এক ব্যক্তির প্রতীক্ষায় যাকে দু চোখে সহ্য হয় না। ধারার বড় মা সুভাষিনী বেগম প্রসন্ন মুখে ঘরে প্রবেশ করল। ধারা টলমলে দৃষ্টিতে তার দিকে তাকালো। তিনি ধারার মনস্থিতি ঠাহর করতে পারলেন হয়তো। সবাইকে বের হতে বললেন কয়েক মুহূর্তের জন্য। তারপর ধারার পাশে বসলেন। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বললেন, রাগ করেছিস বড় মা উপর? খুব রাগ করেছি। কেন করলে তোমরা এমন? এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল কেন করলে? কি করব বল? বাবার শরীরটা তো ভালো নেই। তার ইচ্ছের দামটুকু যদি না দিতে পারি সারা জীবন দায়ী থেকে যাব। আর সত্যি বলতে আমিও মনে মনে চাচ্ছিলাম যেন তুই আমাকে ছেড়ে কোথাও না যাস। তোকে বিয়ে দেবার কথা ভাবলে বুক কাঁপতো, তাই অমত করলাম না। জানি আমার ছেলেটা একটু দাম্ভিক, একটু তেতো স্বভাবের, কিন্তু ও তোকে খুব সুখে রাখবে দেখিস। আচ্ছা, তুই খুশি নস? আমার কাছে সারা জীবন থাকবি? বড় মার আবেগী স্বরে বলা কথাটা সম্মতি না দিয়ে পারল না। থানার বয়স তখন কেবল 6, যখন তার মা সুরাইয়া বেগম ইন্তেকাল করেন। তখন থেকেই নানা বাড়িতে তার বেড়ে ওঠা। মায়ের মৃত্যুর পর অনাথ ধারাকে সামনে বসে থাকা নারীটি মাতৃস্নেহেই মানুষ করেছে। তাই তাকে কষ্ট দেবার কথা ভাবতেই অস্থিরতা সৃষ্টি হয় ধারার মাঝে। মনে হাজার অভিযোগ থাকলেও কিছুই বলে না সে। সুভাষিনী বেগম ধারার লপাটে চুমু খেয়ে বলেন, চিন্তা করিস না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী বেগমের প্রস্থানের পর ঠুকরে ওঠে ধারা। অনুভূতিগুলো লাগাম ছাড়া হয়ে যায়। কিশোরী হৃদয়ের মাঝে যে প্রণয়ের অঙ্কুরোদ্গম হয়েছিল তা এখন পরিপুষ্টিত হয়ে ফুটন্ত গোলাপের রূপ নিয়েছে। সেখানে অনলের আগমন সে ফুলটিকে ঝরিয়ে দিতে সক্ষম। এই অযাচিত সম্পর্কটিকে কিছুতেই মেনে নিতে পারছে না ধারা। মুখস্মৃতিতে হাত দিয়ে কিছু সময় কাঁদে সে। ভাগ্যের এমন প্রহেলিকায় যেন নিজেকে অসহায় লাগছে ধারার, বড্ড অসহায়। সময় অতিবাহিত হতে লাগলো। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি। সেই বেনারসি সেই সাজে বিছানার উপর হয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। অবশ্য ঘুমাবেই না কেন? এই 4 দিন বিয়ের টেনশনে এক বিন্দু ঘুম হয়নি। ধারার মনে হচ্ছিল এসব একটা বিশ্রী দুঃস্বপ্ন হলে মন্দ হতো। ঘুম থেকে চোখ খুলতেই দেখবে সব মিথ্যে, কিছুই ঘটেনি। কিন্তু তা হলো না। চন্দ্রা কাটতেই ধাতস্থ হলো সে ভারী কিছুর উপর শুয়ে আছে। চোখ না খুলে তাড়াহুড়া ঘুরে কিছু সময়, কিন্তু বুঝতে পারল না এটা কি বিছানা নাকি মেঝে। তখনই শীতল কণ্ঠ কানে এলো। স্পর্শ করা শেষ হলে হাতটা সরা। শীতল কণ্ঠ কর্ণপাত হতেই ঘুম পেছনের জানালা দিয়ে পালালো। শিরদাঁড়া বেয়ে হিম হয়ে গেল।
তড়াক করে চোখ খুলল ধারা। চোখ খুলতেই দেখল যাকে সে মেজে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। সে এত সময় অনলের বুকের উপর ঘুমাচ্ছিল? মাথা তুলতেই অনলের গভীর কালো নয়নে আটকা হলো তার নয়নজোড়া। শান্ত অথচ সুদৃঢ় দৃষ্টি, হৃদয়ের অন্তঃস্থলে এক অসহ্য অনুভূতি ডানা মিলল। কিশোরী হৃদয়ে শিহরণ জাগল। এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে এসেছে সে। এ যেন এক না বলা অনুভূতি। কোমল গাল জোড়ায় রক্ত জমল, ধীরে রক্তিম হয়ে উঠল। অনলের সুগভীর নয়নে তাকিয়ে থাকার সাহস হলো না। তড়িৎ গতিতে সরে পড়ল সে বিছানার উপর, কোনায় গুটিসুটি মেরে বসল। দৃষ্টি মেঝেতে নিয়ে গেল। অনলও উঠে বসল। তার মনস্থিতি ঠাহর করা দুষ্কর। শ্যাম মুখশ্রী নির্বিকার বরাবরই। ধারার মনে হয় মানুষের মুখশ্রী তার মনের দর্পণ। এই বাক্যটি খাটে না কেবল অনলের ক্ষেত্রে, কারণ তার মুখশ্রী দেখে মনের ছিটেফোঁটা বোঝা যায় না। শান্ত চাহনি, নির্লিপ্ত ভঙ্গিমা, অবিচল অনর অনল। ধারা আর চোখে একবার চাইল তার বরটির দিকে। অন্যদিকে তাকিয়ে রয়েছে, বেশ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হয়তো এতটা সময় ধারাকে বুকে নিয়ে রেখেছে বিধায় কষ্ট হয়েছে। কিন্তু একটা ব্যাপার ধারার কিশোরী মনে প্রশ্ন সৃষ্টি করল। অনল ভাইয়ের একজোড়া কানজোড়া কোনো রকম রক্তিম দেখাচ্ছে। তার কি মানে কানে ব্যথা, নাকি আজ বিয়ের দিনও বড়মা তার কান মলেছে? প্রশ্নটা মুখ ফসকে বের হতে গিয়েও হলো না, কারণ প্রিন্স উইলিয়ামসকে এখনো চটানো যাবে না। এর থেকে কঠিন প্রশ্ন তাকে করতে হবে। সে প্রশ্ন হলো বৃহৎ প্রশ্ন, 10 মার্কের। এই 2 মার্কের প্রশ্ন করার মানেই নেই। অনল মুখ গোল করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ঈষৎ বিব্রত স্বরে বলল, তুই এখানে ঘুমা, আমি বাইরে যাচ্ছি। ওরা কেউ নেই বাইরে। এখন বাইরে গেলে সমস্যা হবে না। সব কয়টা হয়েছে? মির্জাফর আমাকে পাহারা দেওয়ার জন্য দাদাজানের কাছে ঘুষ খেয়েছে। ভালো লাগে না। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। অনল উঠে দাঁড়ালো। সাদা পাঞ্জাবির হাতাটি কনুই অবধি ঘোটালো। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো বাঁ হাত দিয়ে টেনে পেছনে নিল। বিছানার পাশের টেবিলে অবহেলিতভাবে রাখা মানিব্যাগ এবং সিগারেটের প্যাকেটটা পকেটে পুরে বাহিরের দিকে পা বাড়াতেই ধারা থমথমে স্বরে বলে উঠল, কেন বিয়েতে রাজি হলে তুমি অনল ভাই? তুমি না বলেছে যে এই বিয়ে তুমি করবে না? তাহলে কেন রাজি হলে? ধারা, সারাদিন খুব ক্লান্তি গেছে। আমরা এসব নিয়ে কালকে কথা বলবো। তুই রেস্ট নে। বেশ শান্ত এবং ধীর কণ্ঠে কথাটা বলল অনল। সে মোটেই এখন এই বিয়েটা নিয়ে কথা বলতে চাচ্ছে না। দাদাজানের ইমোশনালি ব্ল্যাকমেইলের কাছে পরাজিত হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে তার ভাবতে ইচ্ছা হয়নি। সে সত্যি জানে না অদূর ভবিষ্যতে তার এবং ধারার পরিণয়ে প্রণয়ের ছাপ থাকবে কিনা, নাকি কেবল প্রহেলিকা হয়ে থেকে যাবে এই বিয়েটুকু। ধারা কিশোরী মনটি যে এখনো অবুঝ। অনলের উত্তরটি ধারাকে শান্ত করার বদলে আরো অস্থির করে তুলল। ভেতরে জমায়িত অভিমানগুলো ক্রোধে রূপ নিল। চুপ করে সহ্য করা সম্ভব হলো না। বিদ্রোহ করে উঠল কিশোরী ধারা। অভিমানী স্বরে বলল, কাল কেন? আমরা আজই বিহিতে চাই। নানা ভাইয়ের সামনে তো খুব বলেছিলে আমার মতো স্টিফির মেয়ের জন্য জীবন জলাঞ্জলি দিতে পারবে না। সেই সিদ্ধান্তের কি হলো? নাকি বিয়ের পর মত বদলে দিয়েছো? একদিনেই মন বদলে গেল নাকি? আমি এ বিয়ে মানি না, পারবো না আমি এই অযাচিত সম্পর্ক বয়ে নিতে। অনল ভাই, আমারও ইচ্ছে আছে, পছন্দ আছে। নানা ভাই বৃদ্ধ মানুষ, সে না হয় বোঝেনি, কিন্তু তুমি তুমি কি করে পারলে আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলা খেলতে? একবারও বিবেকে বাধ্য না? তুমি নাকি অশিক্ষিত মানুষ? তোমার মতো বিচক্ষণ মানুষ আর হয় না। কি হলো সেসবের? কেন এমনটা করলে তুমি? নাকি আমার সাথে শোধ তুলতে এমনটা করলে? তোমাকে বিরক্ত করার শোধ? আমি উত্তর চাই অনল ভাই, উত্তর দাও। এখন দিবি? আজই দিবি? অনল এত সময় হাত মুষ্টিবদ্ধ করে শুনেছিল। চোয়াল শক্ত হয়ে এলো তার। সারাদিনের ধকলে শরীর এবং মন উভয়ই ক্লান্ত। তার মাঝে এই তীক্ষ্ণ প্রশ্নগুলো যেন শান্ত মস্তিষ্কে আগুন ধরিয়ে দিল। শান্ত অনল অগ্নিমূর্ত ধারণ করল। পেছনে ঘুরেই ঝুঁকে দাঁড়ালো ধারার দিকে। ধারার চোখে চোখ রাখলো। অনলের এমন কাজে খানিকটা ভরকালো ধারা। ঈষৎ কেঁপে উঠল সে। অনলের জ্বলন্ত চোখ জোড়ার তাকাতেই গলাটা শুকিয়ে গেল ধারার, কিন্তু সেদিকে অনলের ভ্রুক্ষেপ হলো না। তীক্ষ্ণ স্বরে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? আমার বুকের মধ্যেখানে তোর জন্য অনুভূতিরা জোয়ার আনে। আমার বদ্ধ মস্তিষ্কে তোর নামের সপ্ত আবেগ আছে, যা প্রতিনিয়ত আমি লালন করি পরম যত্নে। আত্মা যে দ্বিধাম্বিক, মানুষের মাঝে যে রক্ত মাংসের হৃদয় যন্ত্রটা, তা তোর জন্য স্পন্দিত হয় প্রতিক্ষণ। স্পন্দনগুলো বেসামাল হয়ে যায় তোর জন্য। তোরই মনে হয়? ধারা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে অনলের দিকে। শান্ত দিঘির মতো চোখ জোড়া জ্বলছে। ছাইচাপা আগুনের মাঝে জ্বলন্ত সেই কয়লাটির মতো জ্বলছে। ধারা উত্তর দিল না, তবে এক তীক্ষ্ণ হাহাকার করে উঠল ভেতরটা।
অনল সোজা হয়ে দাঁড়ালো, ক্রোধ সংবরণ করলো, বড় বড় শ্বাস ছেড়ে, তারপর শীতল কণ্ঠে বলল, তোর যেমন হাত পা বাঁধা আমারও। দাদাজানের শরীর খারাপ, সে অসুস্থতা থেকে ঢাল বানিয়েছে। আর আমি সত্যি বলতে তোকে সে মাত্রা অতিরিক্ত ভালোবাসে। আমি চাই না তোর জন্য অযথা চিন্তা করতে করতে সে অসুস্থ হোক। আমি চাই না বেলা শেষে একজন ব্যর্থ নাতির ট্যাগ মাথায় নিতে। তার কিছু হলে নিজের কাছে অপরাধী হয়ে যাব। আর বাকি রইল এই বিয়ে। আমি আমার সর্বস্ব দিব যেন তোর কোনো অসুবিধা না হয়। আমার পক্ষ থেকে কখনোই কোনো অসুবিধা হবে না। তুই আমার স্পেসে প্রবেশ করবি না। আমিও তোর স্পেসে যাব না। এতকাল যেমন ছিলাম সেভাবেই থাকবো। এই সম্পর্কটার শেষ বাক্য বলার অধিকার শুধু তোর। কথা দিলাম। ধারাকে কোনো উত্তর দেওয়ার সুযোগটি দিল না অনল। হনহন করে বেরিয়ে গেল সে। নীরব আধারে বসে রইল ধারা। ধীরে ধীরে শান্ত হয়ে উঠল পরিবেশ। নিবিড় নিস্তব্ধতা বিরাজ করলো ঘরটিতে। ধারা উঠে দাঁড়ালো জানালার কাছে। আকাশ দেখা যাচ্ছে। আজ চাঁদটাও গা ঢাকা দিয়েছে বিক্ষিপ্ত কালো মেঘের আড়ালে। এক হাহাকার বিদ্যমান। হাহাকারটি কি তার হৃদয়ে নাকি প্রকৃতিতে জানা নেই। তবে চোখগুলো শান্ত রইল না। বিষাদ সিন্ধু উপচে উঠল। অনলের কথাগুলো অবিবেচকের মতন ন্যায়। তবুও কেন যেন অশান্ত হয়ে উঠল নিভৃত চিত্ত। মানুষটি সত্যি প্রহেলিকা। যাকে বোঝাই দায় হয়ে হয়ে উঠেছে সারা জীবন কি করে পার করবে ধারা জানা নেই। কিছুই জানা নেই। পরদিন ধারার ফোলা চোখ মুখের জন্য হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হলো সুভাষিনী বেগমের কাছে। কিন্তু কোনো উত্তর দিতে পারল না। চুপ করে খাবার টেবিলে বসল সে। সেখানে অনলের মুখোমুখি হলো। তারও মুখশ্রীতে বিষণ্ণতার ছাপ পেল। নির্ঘুম রক্তিম চোখজোড়া নামিয়ে রাখল সে। অপরদিকে জামাল সাহেবকে দেখা গেল প্রতিপ্রসন্ন। কি বলবে, তার 4 দিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি দিব্যি রুটিতে ভাজি পুড়ে খাচ্ছেন। অবশ্য চিন্তা না থাকলে সবাই সুস্থ থাকে। এই দুশ্চিন্তাই সকল রোগের উৎস। নাস্তার টেবিলে সকলে বসল। অনল থমথমে গলায় বলে ওঠে, আমাদের আজ ঢাকা যেতে হবে। তোমরা জানো আমার নতুন চাকরি। আগামীকাল জয়েন না হলে বিপদ হবে। এই বিয়ের অজুহাতে অহেতুক 1 সপ্তাহ পেরিয়েছি। উপরন্তু ধারারও ক্লাস আছে। এভাবে অফ দিলে ফেল মারবে নিশ্চিত। তাই বিয়ের যেহেতু সব অনুষ্ঠান শেষ, তাই আমাদের ঢাকা যাওয়া উচিত। বৌভাত ছাড়া বিয়ে হয়? আফিয়ার পরশু বৌভাত। আর তোদেরটাও তো তাও বাকি। সুভাষিনী বেগমের কথা শেষ না হতেই অনল বাদ সাধল। হিনহিনে স্বরে বলল, আর কত ফাজলামির লিমিট থাকা উচিত। দাদাজানের অসুস্থতার কথা ভেবে বিয়ে করেছি বলে তোমরা আমাদের নিয়ে সার্কাস শুরু করে দিয়েছে, সেটা তো মানতে পারবো না। প্লিজ এবার রেহাই চাই। এবার ক্ষান্ত হও প্লিজ। হাত জোড় করছি। অনল কথাটা বলেই হনহন করে ভেতরে চলে যায়। নাস্তার টেবিলে এক অস্থির নীরবতা নেমে আসে। জামাল সাহেব অপরাধী নজরে তাকিয়ে থাকেন নাতুর যাবার পানে। জিদ দেখিয়ে কি ভুল করে ফেললেন? প্রশ্ন উকি দিতেই অন্তরাত্মা প্রতিবাদ করল, যা করেছেন নাতি-নাতনির খুশির জন্যই করেছেন। ওরা এখন না বুঝলেও একদিন ঠিক বুঝবে। অপরদিকে ধারা বিস্মিত হয়ে উঠল। চিন্তার কারণ ভার্সিটি। বিয়ে খেতে এসে নিজের বিয়ে হয়ে যাবার মতো নাটকীয় ঘটনাটি প্রকাশ পেলে বন্ধুমহলে হিউজ নিউজ হয়ে যাবে সে। বিশেষ করে শিরোনাম হবার ভয়টা তাকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিল। সাথে সাথে প্রচণ্ড তিতকুটে একটা যন্ত্রণা অনুভূত হলো। যন্ত্রটির নাম হলো জানা নেই ধারার। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছটা নুয়ে পড়েছে। স্বর্ণালী সকাল, লাল কৃষ্ণচূড়া, নীল অম্বর, মৃদু বাতাস। এ যেন কবির লেখা কোনো কবিতার পটভূমি। এত সৌন্দর্যের মাঝেও এক মন খারাপ বিরাজমান। বিষণ্ণতা যেন সৌন্দর্যকে আরো ভয়ানক সুন্দর করে তোলে। কিন্তু ধারা উপেক্ষা করল এই সৌন্দর্য। ব্যাগটা শক্ত করে ধরে এলোমেলো পায়ে সে হাঁটছে ক্লাসের দিকে। ঘুমহীন আরো এক রাত কাটল। তাও আবার অনলের ঘরে। যে ঘরটিতে বাঘের ডেরার মতো মতো মনে হয়, সেই ঘরে ঘুম না আসাটাই স্বাভাবিক। আরও একবার নানা ভাইয়ের জন্য ধারাকে অনলের ঘরে যেতে হলো। একই বিছানায় থেকেও যেন তাদের মাঝে ছিল ক্রোশের মতো দূরত্ব। ঘুমহীন রাত্রি শেষ হইলেই যেন বাঁচে সে। পূর্ব আকাশের রক্তিম সূর্যটি নিজের অস্তিত্বের জানান দিতেই উঠে পড়ল ধারা। তারপর নিজ ঘরে প্রস্থান করল। ঘুমন্ত অনল টের পেল কিনা সে কে জানে। তারপর 9টা বাজতেই চলে এলো ভার্সিটিতে। নানা ভাইয়ের প্রশ্নের মুখোমুখি হতে চায় না সে। ক্লাসে আসতেই মাহির দেখা মিলল। ধারার ভালো বান্ধবী বিধায় দুজনের মাঝে বেশ সখ্যতাও আছে। মাহি হুট করে প্রশ্ন ছুড়ল, কিরে বিয়ের কি অবস্থা? প্রশ্নটি শুনেই বেশ চমকে উঠল ধারা। ওরা কি করে জেনে গেছে? মাহি তখন বলল, আরে আফিয়া আপুর বিয়ে। ধারা যেন হাঁফ ছাড়ল। ছোট একটা হুঁ বলেই বসলো ব্রেঞ্চে। ধারার বিষণ্ণতা ভাবল,
খুব মাইকে, কিন্তু সে ঘাঁটালো না। উল্টো বলল, "আজ আমাদের নতুন স্যার আসবে।" আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ স্যার তো কানাডা চলে গেছেন। উনার হাফ কোর্স নতুন লেকচারার পূরণ করবে। মেয়েরা বলেছিল, "না, কি বেশ সুদর্শন, তুই দেখেছিস?" মাহির কথাগুলো যেন বাষ্পের মতো উড়ে যাচ্ছে। ধারার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে নিজের বিবাহ বিভ্রাটের সখ্যতা নিয়ে চিন্তিত। এর মাঝেই ১০টা বাজলো। আজকের দিনের মতো ক্লাস শুরু হলো। নতুন স্যারের আগমন ঘটল। নতুন স্যার প্রসন্ন চিত্তে বললেন, "গুড মর্নিং।" কিন্তু সেই গুড মর্নিংটি ধারার চিন্তার জোয়ারে আঘাত হানল। বাস্তবে ফিরতেই দারুণ বিস্ময় তাকে ঘিরে ধরল। যথারীতি তার মাথায় বজ্রপাত হলো। বিস্ফোরিত চোখে তাকিয়ে থামল সামনের মানুষটার দিকে। অস্পষ্ট স্বরে মুখ থেকে অজান্তে বের হলো, "অনল ভাই?"